Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকের এই ক্লাসটা আমরা এসএলএসটি সম্পর্কিত একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে তথাকথিত কোনো গুগল স্লাইড বা গুগল ডক্সে আমরা ডিসকাশন করব না। এই বইটা হচ্ছে দীর্ঘদিন ধরে যেই বইটা বিভিন্ন বিদ্যালয়ে নিউট্রিশনের 12 এর পাঠ্যক্রমে ছিল। যখনই সেমেস্টার সিস্টেম চলে আসে তার পরবর্তী সময় যেহেতু সেমেস্টার 1 2 3 4 এরকম ডিভাইডেশন হয়ে যায়, তারপর থেকে পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে এই যে বইটা বা এই রাইটারের যে নির্দিষ্ট বইয়ের এই রকম গঠন কিন্তু আর দেখতে পাওয়া যায়নি। মানে এই বইটা সচরাচর এইভাবে এখন পড়া হয় না। কিন্তু আগে যত স্টুডেন্ট রয়েছেন সবাই এই বইটাকে রেকমেন্ড করতেন এবং এই বইয়ের ছবিটা তোমরা থাম্বনেলে অবশ্যই দেখতে পেয়েছো। তো আমরা বেসিক্যালি আজকে ক্লাস 12 এর পাঠ্যক্রমে দীর্ঘদিন ধরে যেই বইটা ছিল সেই বইয়ের একটি টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা আমাদের এসএলএসটি সিলেবাসেও রয়েছে। আশা করি এই টেক্সট বুক ভিত্তিক আলোচনা তোমাদের কাজে লাগবে এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে বা যদি তোমরা এর থেকে আরো অন্যরকম কোনোভাবে পড়াশোনা করতে চাও, যে তোমরা এটা ভাবতে পারো যে আমরা স্লাইডে বেশি কমফোর্টেবল, তাহলে এই হার্ট ডিজিজের ওপর সেম কিন্তু আমি স্লাইড প্রেজেন্টেশন বা গুগল ডক্স এর মাধ্যমেও পড়াতে পারি। বাট আমার মনে হলো যে একটু টেক্সট বইও যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু এটা ভালো হবে। কারণ অ্যাকচুয়ালি 11 12-এ মানে সেমিস্টার সিস্টেম শুরু হওয়ার আগে পর্যন্ত এই বইটা কিন্তু একদমই সিলেবাস ভিত্তিক খুব সুন্দরভাবে লেখা থাকতো। আবারও বলছি, আমি কোনো বইয়ের প্রমোটিং করছি না, থাম্বনেলে রয়েছে দেখে নেবে। বাট আমার মনে হয় এখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেই ভাষাটা খুব সুন্দর। এবং আমাকে অনেকে বলেছিলেন যে তারা 11 12 এর মেবি তাদের নিউট্রিশন ছিল না, হয়তো বায়োলজি কেমিস্ট্রি ছিল, সেই বিষয়ে তারা পরবর্তীতে নিউট্রিশন নিয়েছে। তো তাদেরও একটা জিজ্ঞাসা ছিল যে তখন কিভাবে পড়ানো হতো, তারা বইটাও পাচ্ছে না। এখন তো বইয়ের উপলব্ধতা অনেকটা কমে গেছে, সব জায়গায় আমরা সোল্ড আউট দেখতে পাচ্ছি। তো তারাই এটা রেকমেন্ড করেছিল যে যদি টেক্সট বইয়ের একটু আলোচনা হয় তাহলে ইট উইল বি হেল্পফুল সবার জন্য। তাই আমি এই আলোচনাটা নিয়ে এসেছি, খুব ছোট্ট আলোচনাই হবে। 4টে পেজ রয়েছে এই টপিকটার ওপর, দ্যাট ইজ হার্ট ডিজিজ। কি বলছে? বলছে হৃদযন্ত্রের অসুখ সব বয়সেই দেখতে পাওয়া যায়। মধ্যবয়সী লোকেরাই এই রোগে বেশি আক্রান্ত হন। তার মানে মিডল এজ যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মানুষরা এই রোগে বেশি আক্রান্ত হয়। সচরাচর অ্যাথেরোস্ক্লেরোসিসই এর জন্য দায়ী। যদিও হৃদরোগের আরো অনেক কারণ আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস ধমনীর গাত্র মোটা হয়ে যায়, তাই না? এই যে সার্কুলেশনটা হয়, এখান থেকে যাচ্ছে সার্কুলেশনটা, এই সার্কুলেশনটা হতে হতে এখানে কি হয়, এই যে পোর্শনটা ন্যারো করে দেয়, এর জন্য ব্লাড সার্কুলেশন কিন্তু প্রপারলি হতে পারে না এবং স্থিতিস্থাপকতাও কিন্তু কমে যায়। এই অসুখে ধমনীর গাত্রে কোলেস্টেরল জমা হওয়া অথবা রক্ত জমাট বাঁধার ফলে রক্তের যে সঞ্চালন সেটা বাধাপ্রাপ্ত হয়। তার ফলে যে কার্ডিয়াক মাসল রয়েছে বা যে হৃৎপেশিগুলো রয়েছে সেগুলো রক্তের মাধ্যমে ঠিক মতন পুষ্টি পায় না, কারণ তাদেরও পুষ্টি দরকার কার্যকারিতা বজায় রাখার জন্য। তো তারা কিন্তু সেই প্রয়োজনীয় পুষ্টি পায় না, ঠিক মতো কাজ করতে পারে না। এই অবস্থাকে কি বলা হয়? ইস্কিমিয়া। এই অবস্থাটাকে কি বলা হয়? ইস্কিমিয়া। এবং এর ফলে অনেকেই বুকে ব্যথা অনুভব করেন ঠিক এইভাবে। ঠিক আছে, বুকে ব্যথা অনুভব করেন। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা অধিকাংশ সময় উচ্চ রক্তচাপের শিকার হন এবং এই যে হাই ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশার কোথাও গিয়ে আমরা দেখতে পাই যে অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা অন্যতম কারণ হিসাবে আমরা দেখতে পাই। এবার এই হাই ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হতে পারে। হৃদরোগীরা পরিশ্রমের ফলে নিঃশ্বাসে কষ্ট অনুভব করেন, মানে মনে হয় যেন কিছু আটকে যাচ্ছে, এবং হৃদযন্ত্রের শিথিলতা বেড়ে যাওয়ার ফলে কিডনির কাজে কিন্তু ব্যাঘাত ঘটে। তার মানে হৃৎপিণ্ডের কার্যকারিতায় ব্যাঘাত ঘটলে সেটা ডাইরেক্টলি কিন্তু
কিডনিকে এফেক্টেড করে, ফলে শরীরের জল এবং সোডিয়াম জমা হতে থাকে, তার অবস্থা স্বরূপ আমরা ইডিমার মতন কন্ডিশন কিন্তু দেখতে পাই। তাহলে হৃদরোগ আক্রান্ত হওয়ার প্রবণতা আমরা কোন কোন ক্ষেত্রে বেশি দেখতে পারি, বা আমরা যদি ইটিওলজি বলি তাহলে সম্ভাব্য কারণ হিসাবে কোনগুলো হতে পারে? যদি কেউ ধূমপান করে থাকে, কারোর যদি উচ্চ রক্তচাপ থাকে, খাদ্যে যদি বেশি পরিমাণে চর্বি বা কোলেস্টেরল সমৃদ্ধ হয় সেক্ষেত্রে, এছাড়া হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা রয়েছে, কোলেস্টেরল যদি হ্রাস হলে এবং রক্তে যদি এলডিএল এর মাত্রা বেড়ে যায়, তাহলে আমরা পেট ব্যাচে যখন কার্ডিও ডিজিজ এবং থেরাপিউটিক করেছি, অ্যানাটমি থেকে শুরু করে এভরিথিং টাইপ অফ এইচডিএল, এলডিএল এবং আরও যে কাইলোমাইক্রন প্রভৃতি কিন্তু ডিটেলসে ডিসকাস করেছি। আর কি কি হতে পারে? ওবেসিটি, ডায়াবেটিস মেলাইটাস, রক্তে ফাইব্রিনোজেনের আধিক্য, যে ট্রাইগ্লিসারাইড এবং হিমোসিস্টিন রয়েছে তার বৃদ্ধি ঘটে, এবং মেয়েদের যে মেনস্ট্রুয়েশন পিরিয়ড তার নিবৃত্তির পর। এছাড়া বংশগতি, দেখো বংশগতি কারণে হওয়াটা খুব স্বাভাবিক, যদি জেনেটিক্স থেকে চলে আসে, যে বাবা মার ক্ষেত্রে রয়েছে, সেই সম্ভাবনা কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রেও হয়। পরিশ্রমের অভাব, কেউ যদি দীর্ঘদিন সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ না থাকে, তখন মানসিক চাপ বা মনস্তাত্ত্বিক কোনো কারণ, স্ট্রেস আমরা যেটাকে বলে থাকি সেটা, এবং কাজের প্রকৃতি। বলছি এখানে একটা বক্সের মধ্যে কি বলেছে, যে রক্তচাপ বেশি থাকলে করোনারি ধমনির যে গহ্বর সেটা সরু হয়ে যাবার সম্ভাবনা বাড়ে। এরকম হলে হৃদযন্ত্রের যে অক্সিজেনের যোগান, যে অক্সিজেনটা যাচ্ছে সেই অক্সিজেনের যোগানে ব্যাঘাত ঘটে, এবং রক্ত সরবরাহের ঘাটতির ফলে হৃদযন্ত্রের দেয়ালে রক্ত সরবরাহ ঘাটতি দেখা দেওয়া, এরকম হৃদরোগকে কি বলা হয়? করোনারি হার্ট ডিজিজ বা ইস্কিমিক হার্ট ডিজিজ। 45 বছর বয়সের পর থেকে ইস্কিমিয়া দেখা দেওয়ার সম্ভাবনা খুব পরিমাণে বেড়ে যায়। রোগের সম্ভাবনা যদি বেশি থাকে তাহলে মহিলাদের তুলনায় পুরুষদের, এবং দেখা গেছে অস্থি মানে হাড়ের, এছাড়া ছটপটে বা ধৈর্য কম, অল্পতেই যারা উত্তেজিত হয়ে যায়, বা সব সময় প্রতিযোগিতা চান, কম্পিটিশন, আমাকে ফার্স্ট হতেই হবে, ফার্স্ট না হলে আমার লাইফ শেষ, এই যে কাইন্ড অফ একটা প্রেশারাইজ সিচুয়েশনে যারা সবসময় থাকে, বা এরকম মানসিকতার মানুষ যারা হন, তাদের ক্ষেত্রে কিন্তু এই করোনারি হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজের চান্সেসটা অনেকটা বেশি থাকে। এবার এখানে কি বলা হয়েছে আমি লিখে রেখেছিলাম, যে কোলেস্টেরল এবং হার্ট ডিজিজের একটা আমরা বলতে পারি রিলেশন। রক্তের কোলেস্টেরলের মাত্রার সঙ্গে যোগাযোগ রয়েছে করোনারি হৃদরোগীর হার্ট অ্যাটাকের সম্ভাবনার। ডাব্লিউএইচওর বিশেষজ্ঞ কমিটি কি বলেছে? 80-র দশকের প্রথম দিকে একজন মানুষের খাদ্যাভ্যাস এবং তার সঙ্গে রক্তে কোলেস্টেরলের যে লাইপোপ্রোটিনের মাত্রার শরীরে করোনারি হৃদরোগের সম্ভাবনা সরাসরি সম্পর্কিত বলে ঘোষণা করে। কারা? ডাব্লিউএইচওর একটা এক্সপার্ট টিম। কোনো ব্যক্তি দৈনন্দিন খাওয়া দাওয়া তার শরীরে যে ভালো কোলেস্টেরল রয়েছে তার তারতম্য ঘটাতে পারে। রক্তে যে মোট কোলেস্টেরলের মাত্রা তা বলছে 200 মিলিগ্রামের কম থাকলে করোনারি হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমবে, এবং এই মাত্রা যদি বেড়ে যায় তাহলে হৃদরোগের সম্ভাবনাও কিন্তু বাড়বে। কম ঘনত্বের লাইপোপ্রোটিন যেগুলো রয়েছে, মানে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন যেগুলো রয়েছে, তাদের সঙ্গে যে কোলেস্টেরল যুক্ত থাকে সেগুলো যদি বাড়ে তাহলে করোনারি ধমনীতে কোলেস্টেরল জমবে, এবং ধমনীর যে পথ, মানে যে রাস্তাটা, সেই রাস্তাটা সরু হয়ে যাবে, এবং হৃদরোগের সম্ভাবনা বেড়ে যাবে। বেশি ঘনত্বের লাইপোপ্রোটিনের সঙ্গে যুক্ত কোলেস্টেরল ধমনীর দেওয়াল থেকে কোলেস্টেরলকে বার করে আনে, এবং হৃদরোগের কবল থেকে বাঁচতে এরকম ভালো যে কোলেস্টেরল বা যে এইচডিএল তা কিন্তু একটু বেশি থাকা প্রয়োজন। এবার যে সমস্ত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হচ্ছে তাদের আমরা যদি বলে থাকি, যে এখানে রক্ত বলেছে, এটা অ্যাকচুয়ালি রক্তচাপ হবে, মানে ব্লাড প্রেশার, তার কি কি প্রকারভেদ আমরা দেখতে পাই। একটা হয় মৃদু রক্তচাপ, মানে এই অবস্থায় যেটা ডায়াস্টলিক চাপ সেটা 90 থেকে 104 mmHg হয়, এবং এটা নিয়ন্ত্রণ করতে গেলে আমরা যদি শুরু থেকেই সাধারণ সোডিয়াম নিয়ন্ত্রিত ডায়েট নিয়ে থাকি তাহলে সেটা খুবই সুবিধাজনক হয়। এছাড়া যারা মোটা ব্যক্তি রয়েছেন, যারা একটু মোটাপাতে ভুগছেন, বা যাদের ওবেস কন্ডিশন রয়েছে, তাদের ক্ষেত্রে ওজন কমানোর জন্য যে ক্যালোরি নিয়ন্ত্রিত ডায়েট সেটাও কিন্তু দেওয়া প্রয়োজন। মাঝারি উচ্চ রক্তচাপ যাদের, তাদের ক্ষেত্রে ডায়াস্টোলিকটা বলছে 105 থেকে 119 mmHg, এবং যদি প্রপার তাদেরকে ডায়েট দেওয়া হয়ে থাকে তাহলে যে বিটা ব্লকার যেগুলো হয় ওই জাতীয় ওষুধ দিয়ে রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণ করা যায়।
আর যদি যাদের একদম তীব্র উচ্চ রক্তচাপ হয় তাদের ডায়াস্টোলিক চাপ 120 থেকে 130 mmHg হয়, অথবা তার বেশি হলে এই অবস্থার কিন্তু সৃষ্টি হতে পারে। এবার একজন হৃদরোগে আক্রান্ত ব্যক্তির পথ্য তালিকা প্রস্তুতির নীতি কিরকম হতে পারে আমরা যদি দেখি, তাহলে ব্যক্তির ক্ষেত্রে ক্যালোরি গ্রহণের পরিমাণ কমাতে হবে, প্রোটিনের গ্রহণের পরিমাণ স্বাভাবিক রাখতে হবে, এবং রক্তচাপ যদি অত্যাধিক বেশি থাকে তবে 20 গ্রামের বেশি প্রোটিন না দেওয়াই উচিত, কারণ প্রোটিন জাতীয় খাদ্য সোডিয়ামের পরিমাণ কিন্তু বেশি থাকে। আর ফ্যাটের ক্ষেত্রে অপরিহার্য যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে সেগুলো কিন্তু রাখবো, এবং তার সাথে সাথে উদ্ভিজ্জ উৎস থেকে যে ফ্যাটটা আমরা পাচ্ছি সেগুলো রাখবো। এছাড়া যেগুলো প্রচুর পরিমাণে কোলেস্টেরল যে সমস্ত খাবারে আছে সেগুলো গ্রহণ করাও কমাতে হবে। ভিটামিন আর খনিজ লবণের কথা কি বলছে, বলছে ভিটামিন এবং খনিজ লবণের ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় ভিটামিন যাতে পায় সেই জন্য উচ্চ রক্তচাপ ব্যক্তির ক্ষেত্রে সুষম খাদ্যের সঙ্গে মাল্টিভিটামিন ট্যাবলেট কিন্তু খাওয়া প্রয়োজন। খাদ্যে সাধারণ লবণ নিয়ন্ত্রণ করতে হবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কি বলেছে, তাদের সুপারিশ অনুযায়ী 2 গ্রাম সোডিয়াম মৃদু এবং 1 গ্রাম সোডিয়াম মাঝারি রক্তচাপ ব্যক্তিকে কিন্তু দেওয়া যেতে পারে। এবং আমরা যখন পেট ব্যাচে পড়েছি আমরা কিন্তু এই ক্লাসিফিকেশনটা যে এতটা রেস্ট্রিক্টেড, মডারেট রেস্ট্রিক্টেড, এই যে সোডিয়ামের রেস্ট্রিকশন এবং তার ভ্যালু সেগুলোও কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। এবার এখান থেকে 2016 একটি প্রশ্ন এসেছিল যে কেম্পনারের রাইস ফ্রুট পথ্য বা ডায়েট। 1948 সালে কেম্পনার উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে ভাত, ফল, চিনি সমৃদ্ধ পথ্য তৈরি করেন। এতে 2000 কিলো ক্যালোরি, 20 গ্রাম ফ্যাট, 20 গ্রাম প্রোটিন, 150 মিলিগ্রাম সোডিয়াম সরবরাহ করা হয়। এই পথ্যে সব ধরনের ফল এবং ফলের রসও কিন্তু দেওয়া হয়ে থাকে। ভিটামিন খনিজ লবণের ক্ষেত্রে কি বলেছিলেন, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ লবণ সংগ্রহ করা প্রয়োজন। এবার হচ্ছে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির খাদ্য ব্যবস্থা মানে ডায়েটারি গাইডলাইন কি দেব। প্রথমত, ক্যালোরির পরিমাণ হৃদরোগে আক্রান্ত ব্যক্তিটির ওজন অনুসারে ঠিক করতে হবে, যে তার কতটা ওজন রয়েছে সেই অনুযায়ী। যদি কারোর ওবেসিটি কন্ডিশন থাকে তবে অবশ্যই ক্যালোরির পরিমাণ কমিয়ে দিতে হবে। সাধারণ ওজন থাকলে ক্যালোরির পরিমাণ অল্প কমিয়ে দিতে হবে, এবং যদি বেশি ওজন থাকে সেক্ষেত্রে অনেকটাই কমিয়ে দিতে হবে। প্রচুর পরিমাণে তন্তু সমৃদ্ধ খাবার রাখতে হবে, কাঁচা স্যালাড, ফল, সবুজ শাকসবজি, গোটা শস্যদানা, অঙ্কুরিত ছোলা, মুগ এসব রাখতে হবে। এছাড়া মিষ্টি, চকোলেট, কেক, পেস্ট্রি, আইসক্রিম, চিনি, গুড়, ভাজা খাবার যেগুলো আমাদের বেশি পছন্দ হয় সেগুলো রাখা চলবে না, একদম লিমিটেড করে দিতে হবে, এবং পুরোপুরি বাদ দিয়ে দেওয়াটাই কিন্তু ভালো বলছে। উদ্ভিজ্জ তেল যেগুলো থেকে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় বা যেগুলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সেগুলোকে খাদ্য তালিকায় রাখতে হবে, যেরকম সূর্যমুখী তেল রয়েছে। সব রকম উদ্ভিজ্জ তেলই কিন্তু খাদ্য তালিকায় থাকা উচিত। প্রাণীজ চর্বির পরিমাণ মোট চর্বির প্রয়োজনীয়তার শতকরা 20% বেশি হওয়া কিন্তু একদমই উচিত না। মোট ক্যালোরির চাহিদার শতকরা 20 থেকে 25% ফ্যাট অথবা চর্বি থেকে কিন্তু আসা উচিত। মাছের তেলে কি থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং সেটা আবার হার্টের পক্ষে খুব ভালো। সপ্তাহে যদি 2 থেকে 3 দিন খাদ্য তালিকায় মাছ রাখা যায় তবে সেটা খুব ভালো হয়। এবং মাছের তেল ভালো বলে আবার বেশি পরিমাণে খাবো না, বিকজ সেটা হয়ে যায় অনেক সময়, তো সেটা একদমই করা যাবে না। ক্যালোরি এবং মোট ফ্যাটের পরিমাণ সেক্ষেত্রে আবার বৃদ্ধি পেয়ে যাবে। ডিমের কুসুম কোলেস্টেরল থেকে বা মানে কোলেস্টেরল থাকে ডিমের কুসুমে, এবং তাই সপ্তাহে 2 থেকে 3 দিন একটা করে ডিম কিন্তু খাওয়া যেতেই পারে। চর্বি সমৃদ্ধ যে মাংস রয়েছে সেই মাংস খাওয়া একদমই উচিত না। খাদ্য তালিকায় সয়াবিন, মেথি, রসুন, পেঁয়াজ, হলুদ এগুলো থাকা ভালো, কারণ এরা কিন্তু কোলেস্টেরল কমাতে সাহায্য করে। একসঙ্গে বেশি পরিমাণে খাবার কখনোই দেওয়া উচিত না, এবং কোষ্ঠকাঠিন্য কিন্তু রোধ করতে হবে। এখানে একটা স্টার মার্কে দিয়েছে যে WHO নির্দেশ ভারতীয়দের ক্ষেত্রে কোলেস্টেরল হবে 200 মিলিগ্রাম এবং লবণ 5 গ্রামের বেশি নয়। এটা WHO নির্দেশ। আর কি বলেছে, আর বলেছে সুরাসরযুক্ত পানীয়ের পরিমাণ নিয়মিত রাখতে হবে, মানে বেসিক্যালি অ্যালকোহলিক বিষয়টা বলছে। বেশি কফি খাওয়া হার্টের রোগীদের পক্ষে একদমই ভালো না। উচ্চ রক্তচাপে ভুগলে রান্নায় নুনের ব্যবহার কমিয়ে দিতে হবে, এবং এখন তো লো সোডিয়াম সল্ট মার্কেটে পাওয়াই যায়। কাঁচা নুন খাওয়া বন্ধ করতে হবে, খুবই ক্ষতিকারক কিন্তু এটা হার্ট পেশেন্টদের জন্য, এবং যাদের ক্ষেত্রে হার্টে ব্লাড প্রেশারটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় যাদের, একদমই তাদের এটা রেস্ট্রিক্ট করতে হবে। হৃদরোগীদের সাধারণত মাখন তোলা দুধই কিন্তু খাওয়া ভালো। এবার হচ্ছে হৃদরোগ নিবারণের জন্য WHO নির্দেশিকা।
হৃদরোগ নিবারণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত খাদ্য তালিকা নিম্নরূপ। কি কি বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? বলেছে খাদ্যে ক্যালোরির পরিমাণ এমন থাকবে যাতে উচ্চতার নিরিখে শরীরের ওজন না বাড়ে। খাদ্যে স্নেহজাত পদার্থ থেকে যেন দৈনিক ক্যালোরির প্রয়োজনের 15 থেকে 33% আসে। কোলেস্টেরলের মাত্রা দৈনিক যেন 300 মিলিগ্রামের বেশি না হয়। স্যাচুরেটেড ফ্যাট, আমরা জানি ফ্যাটি অ্যাসিড দু রকমের হয়, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড ডাবল বন্ডের সংখ্যাটা অনেকটা বেশি থাকে। তাহলে স্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডসগুলো রয়েছে বা ফ্যাটগুলো রয়েছে তাদের ক্যালোরির শতকরা 10 ভাগের বেশি যেন না হয়। অসম্পৃক্ত যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসগুলো রয়েছে মানে পুফা, তাদের কথা কি বলছে? বলছে প্রয়োজনীয় ক্যালোরির শতকরা 4 ভাগের বেশি যেন না হয়। আর স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মিলিয়ে স্নেহ পদার্থের যে অনুপাত সেটা যেন সমানুপাত হয়। লিনোলেইক অ্যাসিডের পরিমাণ প্রয়োজনীয় ক্যালোরির শতকরা যেন 3.7 ভাগ হয়ে থাকে এবং আলফা লিনোলেনিক অ্যাসিডের পরিমাণ যেন প্রয়োজনীয় ক্যালোরির শতকরা 1 ভাগের কম না হয়। খাদ্যের প্রোটিন দৈনিক ক্যালোরির প্রয়োজনের শতকরা যেন 10 থেকে 15 ভাগ হয়। প্রয়োজনীয় ক্যালোরির শতকরা 55% হবে শর্করা জাতীয় খাদ্য উপাদান থেকে। চিনির পরিমাণ হবে প্রয়োজনীয় ক্যালোরির মাত্র 10%। লবণের পরিমাণ হওয়া উচিত কিন্তু দৈনিক মাত্র 5 থেকে 7 গ্রাম এবং খাদ্যে তন্তু মানে ডায়েটারি ফাইবারের পরিমাণ 40 গ্রামের যেন কম না হয়। এবার এটা একটা প্রাপ্তবয়স্ক হৃদরোগীর কাঁচা খাদ্য তালিকার নমুনা দেওয়া হয়েছে যে তার খাদ্যবস্তুগুলো কি কি রাখতে হবে এবং যদি সে ভেজিটেরিয়ান হয়, সে যদি নন ভেজিটেরিয়ান হয় সেক্ষেত্রে কি অনুযায়ী রাখতে হবে। সো দিস ইজ অল ফর টুডে। আশা করি এই যে টেক্সট বুকের উপর ভিত্তি করে আলোচনা তোমাদের ভালো লাগবে। যদি কোনো রকম কোনো ডাউট হয় আমাকে এই ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করতে পারো। এছাড়া যাদের পেড ব্যাচ বা অন্য কোনো নোটস ইত্যাদি নেওয়ার প্রয়োজন হয় এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে ডিটেলস নিতে পারো। সো কিপ লার্নিং অ্যান্ড আবার নেক্সট ক্লাসে কিন্তু আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।